আছে, অনেকে অনেকে বুঝে নাই, তাই আমি আবার স্টার্ট করতে যাচ্ছি। ধরো এটা একটা মেটাল সারফেস, এই মেটাল সারফেসে ইলেকট্রন আছে, এই মেটাল সারফেসে ইলেকট্রন ভরপুর। আমি একটা আলোক রশ্মি মানে লাইট এনার্জি মাপা কি দ্বারা, কি এনার্জিকে লেখা হয় এইচ নিউ। এই এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। চলে যায় ইলেকট্রনের একটা গতি শক্তি সে পায়। আগে ইলেকট্রন স্থির ছিল, সেই ইলেকট্রন এখন গতি শক্তিতে ছুটতে শুরু করে। E1 এটাকে লিখতে পারি হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে m i m, আর যদি যে বেগ পায় ইলেকট্রনের সেটা হচ্ছে v, এই গতিশক্তি হচ্ছে হাফ m স্কয়ার। এটা ইলেকট্রনের গতিশক্তি, বুঝতে পারছো? ওকে, পরে দেখো এখানকার ইলেকট্রনের ভিতরে এক ধরনের শক্তি আছে, সেই শক্তিকে লেখা হচ্ছে ফাই, সেই শক্তিকে লেখা হয় ফাই, যাকে বলা হয় থ্রেশহোল্ড এনার্জি। যাকে কি বলা হয়? থ্রেশহোল্ড এনার্জি। তাহলে এই থ্রেশহোল্ড এনার্জি হবে h মিউ প্রাইম এর সমান। প্রাইম এটাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এইখানের ভিতরে যে পরিমাণ ফ্রিকোয়েন্সি ইলেকট্রন সেই ইলেকট্রনেরকে বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই এনার্জিটা এখান থেকে প্রথমে এই মধ্যবর্তী এনার্জি এটাকে ভেঙে ইলেকট্রনকে বের করে, তারপর ইলেকট্রন একটা এনার্জি পায়। তাহলে বলা আছে এই এনার্জিটাই এই এনার্জি এবং এই এনার্জি তৈরি করে। তাহলে আমরা পারি পাই প্লাস U1, এই ইকুয়েশনকে বলা হয় হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন। এটাকে বলা হয় হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন, ঠিক আছে? এখন আমরা কি কি লিখতে পারি? এটা সমান সমান E সমান কি জানি? h মিউ, আর এটা সমান সমান কি জানি? h মিউ প্রাইম, আর E1 সমান আমি জানি হাফ m v স্কয়ার, হাফ m v স্কয়ার। তাহলে আমরা কি হাফ m v স্কয়ার জানি? হাফ m স্কয়ার সমান লিখতে পারি h মিউ মাইনাস h মিউ প্রাইম। কি লিখতে পারি? হাফ m v স্কয়ার ইকুয়াল টু h নিউ প্রাইম। এটাই হচ্ছে তোমার আইনস্টাইন ইকুয়েশন। এটাই হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন অফ ফটোইলেকট্রিক। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে এতটুকু কি বোঝা গেল? এটাই ছিল গত ক্লাসে, তোমাদের এই পর্যন্ত ছিল। এরপরে ছিল হচ্ছে বোর পোস্টুলেট। স্যার বলো, কোন কোশ্চেন থাকলে বলো। স্যার ওইখানে যে লাইটটা যে মেটা সারফেসের উপরে পড়ছে ওই লাইটটার শক্তিটাকে কি শক্তি বলা হয়? এটা জি স্যার। এটা ফটো এনার্জি, ফটো লাইটের এনার্জি। স্যার এই এনার্জির কি কোনো ইলেকট্রন নাই? ইলেকট্রন মানে এই এনার্জির কি নিজস্ব কোনো ইলেকট্রন নাই যে ও মেটা সারফেসের ইলেকট্রনের শক্তিটাকে ভাঙে? না 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 না, লাইট আসে ফোটন দিয়ে, লাইট আসে এক ধরনের ফোটন দিয়ে। ফোটন হচ্ছে এমন একটা কণা যে কণার কোনো মাস নাই, যে কণার কোনো কি নাই, এনার্জি নাই, মানে সরি এনার্জি নাই, ভর নাই।
এটা হচ্ছে সূর্য থেকে আসে, বা আমি যেখানে লেজার মারি সে লেজার থেকে উৎপন্ন হয়, অর্থাৎ এটা হচ্ছে একটা ফোটন কণা। ঠিক জি আছে, স্যার, বুঝছি, থ্যাংক ইউ। এই ফোটন কণা অনেক এনার্জি আছে, প্রচুর এনার্জি থাকে। যেমন তোমরা মুভিতে দেখছো যে লাইট, এইভাবে লাইট মারে দেয়াল কেটে যায়, তারপর লোহার দরজা এগুলো সব কেটে যায়, দেখছো না? জি এই স্যার। টাইপ এনার্জি, লেজার। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে বলতে দিচ্ছি। বোর পোস্টুলেট হচ্ছে অ্যাটমিক, একটা অ্যাটমের ভিতরে কিভাবে ইলেকট্রন থাকবে, কিভাবে ঘুরবে, এটাই হচ্ছে বোর পোস্টুলেট। বোর পোস্টুলেট হচ্ছে তিনটা ধারণা দেয়। কি ধারণা? এনার্জি, এটা একটা, ধরলাম এটা একটা অ্যাটম, এই অ্যাটমে এখানে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, বাকিগুলো তো ইলেকট্রন। এখন এনার্জিতে বোর বলছে ইলেকট্রন গুলো কখনো ডিসক্রিট বা এলোমেলো ভাবে ঘুরে করবে না, তারা যখন ঘোরে তখন তারা একটা নির্দিষ্ট একটা সার্কেলে ঘোরে, স্টেটে দেখে ঘোরে। এই স্টেটের নাম দেওয়া হয়েছে এনার্জি স্টেট। এইভাবে যখন ইলেকট্রন গুলো ঘুরে তখন তারা ঘুরতেই থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, উপর থেকে নিচে নামে না, নিচ থেকে উপরে যায় না। এটাকে বলা হয় স্টেশনারি স্টেট। 2 নাম্বার। দুই নাম্বার যে প্রশ্ন বলা হয়েছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সম্পর্কে। কি ফ্রিকোয়েন্সি? এই ইলেকট্রন গুলো যখন ঘোরে, এইখানকার ইলেকট্রনের এনার্জি আর এইখানকার ইলেকট্রনের এনার্জি সেম না, ঠিক আছে? এখানকার যে ইলেকট্রন গুলো ঘুরে তারা কৌণিক গতিতে ঘোরে, তারা কি গতিতে ঘোরে? কৌণিক গতিতে ঘোরে, বৃত্তাকার পথে। সেই হিসাবে এখানকার যে ইলেকট্রন, সেই ইলেকট্রন এনার্জি যদি আমি ধরি E2, আর এই স্টেটের যে এনার্জি তাকে যদি ধরি আমি E1, এই স্টেটের যে ইলেকট্রন গুলো আছে সেগুলোর এনার্জি হচ্ছে E1 এবং এই স্টেটটার এনার্জি হচ্ছে E2। তাহলে আমি এখানে ধরতে পারি H2, এটা ধরতে পারি হচ্ছে H1। তাহলে দুটো এনার্জি দুই পাবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বলে নিছি যে এই এনার্জি এবং এই স্টেটের এনার্জি দুটো সমান না, এই এনার্জি স্টেটটা বেশি, শক্তি বেশি, এই স্টেটের শক্তি কম। সেই হিসাবে আমরা যদি এই স্টেট এবং এই স্টেটের পার্থক্য বের করতে চাই, তাহলে পার্থক্যটা হবে হচ্ছে E1 মাইনাস E2। তাহলে যদি এইটার ভিতরে এনার্জিটা পার্থক্য একটা এনার্জি পাওয়া যায়, সেই এনার্জিটা ধরা হয়েছে H নিউ। তাহলে কি হলো? সমান সমান E1 মাইনাস E2 বাই H। এটাতে বোঝানো হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বুঝাতে চাইছে যে এনার্জি গুলো স্টেট ফ্রিকোয়েন্সি পার্থক্য ঘটে, ফ্রিকোয়েন্সির কারণে এনার্জি স্টেটের পার্থক্য ঘটে। মানে এই স্টেটের যে ইলেকট্রন গুলো ফ্রিকোয়েন্সি, এই স্টেটের ইলেকট্রন গুলোর ফ্রিকোয়েন্সি সেম না, ফ্রিকোয়েন্সির পার্থক্য করার কারণেই এনার্জি গুলো ভিন্ন ভিন্ন হয়। এরপর কথা বললো অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামকে লেখা হচ্ছে এল দ্বারা, অর্থাৎ ইলেকট্রন গুলো অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই স্টেটের অ্যাঙ্গুলার মোমেন্টাম একরকম। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টামের বাংলা হচ্ছে কৌণিক ভরবেগ। এই স্টেটের ইলেকট্রন গুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই স্টেটের ইলেকট্রন গুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম এক না।
তাহলে সেটা কিভাবে বের করবো? সেই জন্য বলবো যে অ্যাঙ্গুলার মোমেন্টটা ডিপেন্ড করবে হচ্ছে h/2 পাই। h/2 এই পার্থক্য অনুসারে 2 পাই মানে 60 ডিগ্রি। বৃত্তাকার পথে ঘুরে সেই বৃত্তাকার পথে 2 পায়ের এটা। আর এইটা করতে গেলে প্লাঙ্ক একটা কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? সেটা হচ্ছে সে একটা n যোগ করে দিল। n মানে হচ্ছে কততম ঘর। এই প্রথম স্টেটের জন্য n লেখা হয় হচ্ছে 0, এই স্টেটের জন্য n লেখা হয় হচ্ছে 1, পরের যে ঘর তার লেখা হয় 2, এভাবে করে বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে আমি অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে হচ্ছে ইকুয়েশন হচ্ছে n n h/2 পাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ফ্রিকোয়েন্সির ব্যাপারটা বুঝি নাই। এই লাইন এই লাইনটা জি স্যার। ওকে আচ্ছা শোনো ভাই, ও বুঝে নাই ঠিক আছে, আরেকজন এভাবে বলো না, খেয়াল করো। ধরো তোমার কাছে 10 কেজি চাল আছে, ঠিক আছে, আমার কাছে 5 কেজি চাল আছে। তাহলে তোমার থেকে আমি যদি চাল বিয়োগ করি তাহলে তোমার কাছে কত কেজি চাল বেশি আছে? 5 কেজি চাল বেশি আছে, বুঝতে পারছো? জি, জি স্যার। তাহলে দেখো, এনার্জি থেকে এনার্জি যদি বিয়োগ করি, এনার্জি থেকে যদি এনার্জি বিয়োগ করি তাহলে কি আমি এনার্জি পাবো? স্যার আমার কথা নেটওয়ার্কের শুনতে পাচ্ছ? অবস্থা অনেক বাজে, শোনা যাচ্ছে না। কথা বললে নামটা বলো। স্যার আমার নাম মারিয়া। হ্যাঁ মারিয়া, শুনো, আমি 10 কেজি চাল থেকে 5 কেজি চাল বিয়োগ করি তাহলে আমি কয় কেজি চাল 5 পাবো? কেজি। 5 কেজি। পরটা কি কেজিতে আসে না? বিয়োগ জি করলে তো স্যার। কেজিতে আসবে। তাহলে জি একটা স্যার। এনার্জি থেকে আরেকটা এনার্জি যদি বিয়োগ করি পাবো, আরো একটা এনার্জি পাবো, কোন এনার্জি? জি স্যার। হ্যাঁ সেটাই, দেখো একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি বিয়োগ করছি তাহলে আমি একটা এনার্জি পাবো, এটাই হচ্ছে সেই এনার্জি। এদের বিয়োগ ফলের মান ধরে নিছি আমি h ধরে নিছি। স্যার স্যার এটা বুঝছি, কিন্তু ওইখানে যে প্রোটন আর নিউট্রন আছে, আর ওই প্রোটন আর নিউট্রনের কাছাকাছি যে কক্ষপথটা সেটা তো E1, আর এই E1 এর শক্তি তো E2 থেকে বেশি, কারণ এটা প্রোটন আর নিউট্রনের সব থেকে কাছে। এই হ্যাঁ কারণে E1 থেকে E2 বিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার এটাই জানতে চাইতেছিলাম। হ্যাঁ, এটা এই কারণে বিয়োগ দেওয়া হয়েছে। তুমি কি ক্লিয়ার এখন? জি স্যার, এখন ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এই বিষয়ে আর কোনো কারো question থাকলে বলো। নতুন একটা টপিক, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। আচ্ছা তারপর দেখো, রেডিও অ্যাক্টিভিটি এটা একটা ধারণা, এটা একটা সুন্দর একটা ধারণা, সুন্দর একটা নলেজ। দেখো যেমন রেডিও অ্যাক্টিভিটি এটা ঘটে, এটা একটা অ্যাটম। এই রেডিও অ্যাক্টিভিটি ঘটনাটা ঘটে হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসের ভিতরে। কোথায় ঘটে? নিউক্লিয়াসে কি থাকে? প্লাস নিউট্রন। তাহলে রেডিও অ্যাক্টিভিটি ঘটে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, কোনো ইলেকট্রন না, অর্থাৎ একটা অ্যাটমের নিউক্লিয়াসে ঘটনা এটা, আর কোনো কিছু না। এখন দেখো খেয়াল করো, এই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাকে, এই নিউক্লিয়াসকে যদি আমি বাইরে থেকে কোনো শক্তি দ্বারা একে ভেঙে ফেলি, কোনো একটা শক্তি দ্বারা এখানে প্রোটন সংখ্যা যদি চেঞ্জ করে দেই, তাহলে কি হয়? এখান থেকে অনবরত এনার্জি বের হয়। অনবরত কি হয়? এনার্জি বের হয়। এনার্জি বের হয়। এনার্জি বের হয়। যেমন ধরো এক্স রে, এক্স রেও সেম ভাবে ঘটে। যেমন ধরো যে পারমাণবিক বোমা যেগুলো, সেগুলো সব বাইরে থেকে একটা এসে নিউক্লিয়াসকে ভেঙে ফেলে। নিউক্লিয়াসকে ভাঙে যখন, তখন নিউক্লিয়াসের চেইন রিঅ্যাকশন ঘটতে থাকে, অনবরত সেটা ভাঙতে থাকে, ভেঙে ভেঙে অনেক বেশি পরিমাণে এনার্জি বের হয়। এটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। Some kind of radiation. রেডিও অ্যাক্টিভিটি কি? হ্যাঁ, রেডিয়েশনই রেডিও অ্যাক্টিভিটি, রেডিয়েশন রেডিও অ্যাক্টিভিটি, এর ঘটনা। তাহলে দেখো, কোন একটা, ধরো এটাকে আঘাত করা হয় নিউট্রন দ্বারা, এটাকে আঘাত করা হয় কি দ্বারা? নিউট্রন Newton দ্বারা। দ্বারা। নিউটন দ্বারা। নিউট্রন দ্বারা, অথবা ইলেকট্রন গান দ্বারা, যেটাতে প্রচুর পরিমাণে শক্তি থাকে, যেটা থাকবে একটা নিউক্লিয়াসকে ভেঙে ফেলা। ঠিক আছে, এখন তোমাদের একটা ঘটনা বলি। আমাদের, আমি যে ভার্সিটিতে পড়ছি সেই ভার্সিটিতে একটা এরকম একটা পেন ছিল, এরকম একটা পেন। সে পেনের এখানে
একটা নিউট্রন এরকম একটা রেডিও অ্যাক্টিভিটি একটা পদার্থ ছিল, খুবই দেখতে তুমি পাবা না, আমরা দেখতে পাইনি। এই যে কলমের মাথা আছে না, কলমের মাথার ভিতরে ছোট্ট মতো একটা বসানো ছিল রেডিও অ্যাক্টিভিটি। সেই রেডিও অ্যাক্টিভিটি ছিল কোবাল্টের। কিসের? কোবাল্টের। কোবাল্ট ধাতু সবাই জানো, কোবাল্ট একটা মৌল, সেই মৌল রেডিও অ্যাক্টিভিটি এর মাথায় বসানো ছিল। এইটার ভিতর দিয়ে শুধুমাত্র রেডিও অ্যাক্টিভিটি হতো, মানে রেডিয়েশন হতো, সবসময় রেডিয়েশন হতো। এটা যখন আমাদের ভার্সিটি কিনছে তখন এটার পিছনে খরচ হয়েছে 90 লাখ। কিনতে খরচ হয়েছে কত? রাশিয়া থেকে। রাশিয়া থেকে। কি দেখো, এই রেডিয়েশনটা তারা জি স্যার নিউক্লিয়াস তারা তৈরি করে দিচ্ছে, তৈরি করে আমাদের পরীক্ষার জন্য ইউনিভার্সিটিতে পাঠাইছে, ছেলেপেলেরা যাতে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে। এখন এটার কাজ হচ্ছে অনবরত থেকে নিউক্লিয়াস থেকে এনার্জি, অনবরত এনার্জি বের হয় এক্স-রে এর মতো। কিন্তু এই এনার্জিটা আমাদের যে ল্যাবের যে পেনটা আছে সেই পেন থেকে এনার্জি বের হবে 100 বছর। কত বছর? 100 বছর ধরে সে এনার্জি বের হবে। আর আমরা এর সামনে একটা যন্ত্র ধরি, সেই যন্ত্র ধরে এটা থেকে কি পরিমাণ এনার্জি বের হয় সেটা আমরা মাপি। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, বুঝতে পারছো? এবং এটা খুবই খারাপ জিনিস। ওই রুমটা বড়, অন্ধকার রুম। ওই রুমে যতক্ষণ আমরা থাকতাম, আমরা 25 জন স্টুডেন্ট যতক্ষণ থাকতাম, ততক্ষণ ধরো 30 মিনিট পরে সবার মাথা ব্যথা শুরু হতো, মাথা ব্যথা, শরীর খারাপ, মানে আর কি খিটখিটে মেজাজ শুরু হতো, মানে পুরো রুমে রেডিয়েশন হতো। ব্যাপারটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন রেডিয়েশনটা কি ঘটনা শোনো, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এরকম একটা ঘটনা ঘটে। এই রেডিয়েশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল রেডিয়েশন, প্রাকৃতিক ভাবে রেডিয়েশন হয়। এটা ধরো আমাদের ভূগর্ভের ভিতরে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম থেকে অনবরত রেডিয়েশন হয়, ওইটা হচ্ছে প্রাকৃতিক। আর যেটা ধরো আমাদের ভারতীয় যেটা বানিয়ে আনছে রাশিয়া, যেটা দিচ্ছে সেটাকে বলা হয় কৃত্রিম বা কৃত্রিম। ন্যাচারাল কয়েকটা তোমার রেডিও অ্যাক্টিভিটির কথা বলি। যেমন ধরো কার্বন 14-6, অক্সিজেন 17-8, এইসব জিনিসকে দেখো কিভাবে এটা তোমার রেডিও অ্যাক্টিভিটি কিভাবে বুঝবো। দেখো অক্সিজেনের 8, টোটাল হওয়ার কথা কত? 16। কত হওয়ার কথা? 16। কিন্তু 16 না হয়ে একটা বেড়ে গেছে, তার মানে কি প্রোটন সংখ্যা এখানে বেড়ে গেছে, তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা বেড়ে গেছে। তাই মানে নিউট্রন এবং প্রোটন সংখ্যার ভিতরে পার্থক্য আছে, সেই কারণে এটা একটা রেডিও অ্যাক্টিভিটি। 6, কত হওয়ার কথা ছিল? 12। 12 না হয়ে হয়েছে 14, মানে নিউট্রন সংখ্যা বেড়ে গেছে, মানে প্রোটন নিউট্রনের সংখ্যা তারতম্য ঘটছে। তাই এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এবার ধরো আমরা আর্টিফিশিয়াল ভিতরে যেমন ধরো আমরা গামা রে, এইসব রে এর কথা বলি, সেগুলো। এখন রেডিও অ্যাক্টিভিটির কারণে 3 ধরনের রেডিয়েশন হয়। রেডিও অ্যাক্টিভিটির কারণে 3 ধরনের রেডিয়েশন হয়। একটাকে বলা হয় বিটা, বিটা, গামা। হ্যাঁ, এই আলফাকে লেখা হচ্ছে হিলিয়াম। এই আলফা কোনটা আসলে হিলিয়ামের। আমি দিছি দেখো। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন না থাকলে পরবর্তী টপিকে যাব। স্যার এখান থেকে কোশ্চেন কিরকম আসতে পারে? যেমন প্রথমটা আমি যা পড়াচ্ছি ওইখান থেকে আসবে হোয়াট ইজ ফটো ইলেকট্রিক ইফেক্ট, কোশ্চেন আসবে হোয়াট ইজ ফটো ইলেকট্রিক ইফেক্ট। তারপরে কোশ্চেন আসবে এটার সাথে রাইট ডাউন আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট ইকুয়েশন। ওকে ওকে, এই দুটো টপিক।
তারপরে টপিক হচ্ছে what do you mean by Bohr postulate about atom nucleus? ব্যাপারটা বুঝতে পারছো? what do you mean by Bohr postulate অথবা explain Bohr postulate? আচ্ছা, দেখো একটা চার্ট আছে তোমাদের শীটে তোমরা খুলে দেখবা যে আলফা, বিটা, গামা এই তিনটার ক্লাসিফিকেশন এবং সিমিলারিটি ডিসিমিলারিটি নিয়ে একটা চার্ট আছে। এই চার্টটা তোমাদের পড়তে হবে। আলফা কেমন, বিটা কেমন, গামা কেমন, আলফা এনার্জি কত, বিটা এনার্জি কত, গামা এনার্জি কত, আলফা কি ভেদ করতে পারে, বিটা কি ভেদ করতে পারে না, গামা কি ভেদ করতে পারে, সেইগুলো। তারপর টপিক হচ্ছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, রেডিওঅ্যাক্টিভ ডিকে ল। এই ডিকে মানে হচ্ছে এই যে রে গুলো বের হয় বা এনার্জি গুলো বের হয়, একেই বলা হয় ডিকে। অর্থাৎ ডিকে তিন প্রকার, আলফা ডিকে, বেটা ডিকে, গামা ডিকে। এই আলফা কণা, বেটা কণা, গামা কণা গুলোকেই ডিকে বলা হয়। বুঝতে পারছো? এগুলো যখন, এইসব কণাগুলো যখন কোনো নিউক্লিয়াস থেকে বের হয় তখন তাকে বলা হয় হচ্ছে ডিকে হচ্ছে, মানে বিচ্ছুরিত হচ্ছে। ডিকের আরেকটা বাংলা হচ্ছে বিচ্ছুরণ, ছড়িয়ে পড়া, বিচ্ছুরণ। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, এটাই হচ্ছে বিষয়। এখন আমরা ডিকেটা দেখব। ডিকে কিরকম? ধরি এটা একটা অ্যাটম, এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে? এখানে নিউক্লিয়াসে, এই নিউক্লিয়াসে টোটাল আমার যে নিউক্লিয়ার যে প্রপার্টি বা নিউট্রন বা প্রোটন, এগুলো ধরলাম হচ্ছে টোটাল প্রপার্টির সংখ্যা কত, এন নট। টোটাল প্রপার্টির সংখ্যা কত, এন নট। হ্যাঁ, এখানে টোটাল যে নিউট্রন এবং প্রোটন আছে, এটা টোটাল পরিমাণ আমি ধরছি কত, এন নট। ঠিক আছে? এখন ধরো আমি একটা কণা এটা দিয়ে আঘাত করলাম, একটা লাইট দিয়ে আঘাত করলাম, ঠিক আছে? আঘাত করার ফলে এখান থেকে কি হবে, তখন ডিকে হবে। কি হবে তখন? ডিকে হবে, মানে এখান থেকে যে এই কণাগুলো আছে সেই কণাগুলো আস্তে আস্তে বের হয়ে যেতে থাকবে। তাহলে যত সময় বেশি হবে, যত সময় যত বাড়বে, এখান থেকে ডিকের পরিমাণ ঠিক তত বাড়বে। তার মানে হচ্ছে এখানকার এন নটের পরিমাণ তত কি হবে, কমবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে একের পর এক কমতে থাকবে। ধরলাম এখানে ডিকের পরিমাণ, যে ডিকেটা ঘটবে সেটা টাইমটা ধরে নিচ্ছি হচ্ছে টি। টি সময় ধরে এখানে ডিকে হবে। এই টি সময় পরে এখানে কি পরিমাণ অবশিষ্ট আছে সেটাকে ধরে নিলাম হচ্ছে এন। সেটাকে কি ধরলাম আমি, এন। অর্থাৎ প্রথমে ছিল এন নট, তারপর ডিকে করলো, ডিকে করার ফলে এখান থেকে কণাগুলো বের হয়ে গেল। সে বের হচ্ছে এন সময় ধরে, সেখান থেকে কণা বের হচ্ছে। তারপর এন সময় পরে আমি মাপলাম এর ভিতরে কি পরিমাণ আমার অ্যামাউন্ট আছে, সেটা মেপে নিলাম হচ্ছে এন। এতটুকু ক্লিয়ার? এখন ডিকে লটা কি জিনিস শোনো। ডিকে ল হচ্ছে dn বাই dt প্রপোর্শনালিটি হচ্ছে n, dn বাই dt এর প্রপোর্শনালিটি হচ্ছে n। তবে এটা হচ্ছে কি, নেগেটিভ চিহ্ন। এটা কি চিহ্ন? নেগেটিভ চিহ্ন। এটা কিভাবে লিখলো আমি তোমাদেরকে বলি। ধরো একটা বালতিতে 10 লিটার পানি আছে, সে বালতির সাথে একটা পাইপ যোগ করে ছোট আরেকটা বালতিতে পানি ফেলতেছি। ধরলাম 1 মিনিট পানি পড়বে। তাহলে একটা বালতি থেকে কমলে আরেকটা বালতিতে কি পানিটা ভরে? পানি তো আর উড়ে চলে গেল না কোথাও, পানিটা এই বালতি থেকে যে আরেকটা বালতিতে পড়লো। কত সময় ধরে পড়লো? ধরলাম 1 মিনিট। 1 মিনিট হচ্ছে এটা, আর বালতিতে পানি পড়ার আগে মোট পানির পরিমাণ ছিল এটা, এবং সে 1 মিনিট পরে পানি আসলো এরকম। এখন এই ইকুয়েশন আমি বোঝানোর ট্রাই করি। দেখো ডি বাই ডিটি, এটাতে বোঝানো হয় হচ্ছে চেঞ্জ হওয়া। ডি বাই ডিটি এটা আসছে ইন্টিগ্রেশন থেকে, ডিফারেন্সিয়েশন। এখান থেকে এটা মানে হচ্ছে এইটুক, মানে এই জিনিসটা মানে হচ্ছে আমি এখানে যে সংখ্যা আছে, অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা বারবার চেঞ্জ হচ্ছে। কার সাপেক্ষে? সময় সাপেক্ষে। যত সময় বেশি যাবে এখানকার
এখানকার পরিমাণ পার্থক্য তত বাড়বে, অর্থাৎ তত বেশি পরিমাণ এখান থেকে ডিকে হবে। তাহলে সেটাই বলছে, এই জিনিসটাই হচ্ছে এটা সমানুপাতিক, অর্থাৎ একটা বালতি থেকে কমে যতটুকু কমবে আর একটা বালতিতে ঠিক ততটুকু পরিমাণই ভরবে, অর্থাৎ এখান থেকে এটা যতটুকু কমবে ঠিক এটা ততটুকু বাড়বে। সেই কমাকে কি লিখছি? নেগেটিভ। এই যে কমে যাচ্ছে, এটা যে কমছে, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ দিয়ে বোঝানো হচ্ছে এটা কমতেছে, এটা পরিমাণ কমতেছে। ব্যাপারটা কি বুঝাতে পারছি? তাহলে এটা বেড়ে গেল, এটা হচ্ছে আরেকটা বালতিতে ধরে নিলাম, এটা উড়ে চলে যাচ্ছে, টোটাল পরিমাণটা পার্থক্য কত থাকলো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, তাহলে দেখো, তাহলে এটুকু আমরা বুঝতে পারছি। এই জিনিসটাকে এখন আমরা যেসব জায়গাতে প্রপোর্শনাল চিহ্ন পাই সেই সব জায়গা থেকে প্রপোর্শনাল চিহ্নটা উঠাই দিতে হয়। তাহলে আমি টোটাল ইকুয়েশনটা কি লিখতে পারি? dn বাই dt, প্রপোর্শনাল চিহ্ন দিলাম, এই পাশে নেগেটিভ দিলাম, dn বাই dt is equal to minus lambda n। এই ল্যামডা, এই দেখো একটা কনস্ট্যান্ট আসছে, সেই কনস্ট্যান্টকে লেখা হয় হচ্ছে ল্যামডা। এই ল্যামডাকে বলা হয় হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, এইটাকে বলা হয় হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা এক এক এলিমেন্টের জন্য এক এক রকম, অক্সিজেনের জন্য এক রকম, কার্বনের জন্য এক রকম, এক রকম। এখন আমরা কোশ্চেন আসবে হচ্ছে হোয়াট ইজ ডিকে ল, সংজ্ঞা লিখতে হবে। সংজ্ঞাটা হচ্ছে এইটাই, সংজ্ঞা লিখে এইটুকু পরিমাণ আসতে হবে। এটাতে থাকবে 2 মার্ক। কয় মার্ক? 2 মার্ক। এরপরে আরো একটা কোশ্চেন আসবে, সেটা থাকবে 5 মার্ক। লিখতে বলা হবে রাইট ডাউন দ্য ডিকে ট্রান্সফরমেশন ইকুয়েশন, রাইট ডাউন ডিকে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। আমরা এখন সেই ইকুয়েশন লিখতে যাচ্ছি, ডিকে ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা লিখতে যাচ্ছি। ওকে, ডিকে ট্রান্সফরমেশন ইকুয়েশন লিখতে গেলে আগে সর্বপ্রথম আমাকে লিখতে হয় ডিকে ইকুয়েশন। ডিকে ইকুয়েশন থেকে ডিকে ট্রান্সফরমেশন ইকুয়েশন লিখতে হয়। তাহলে আমরা ডিকে ইকুয়েশন সমান কি জানি? dn বাই dt is equal to minus lambda n, minus lambda n। তাহলে আমরা এক কাজ করি, dn বাই নিচে n, এক পাশে n কে নিচে নিয়ে আসি আর t টাকে ওই পাশে পাঠিয়ে দিই, minus lambda dt। তাহলে খেয়াল করো, এখানে প্রথমে ছিল এটার যতক্ষণ টাইম চলে এটা থেকে তত পরিমাণ n এর ভ্যালু কমতে থাকে। ধরলাম এটা যখন স্টার্ট হয়, যখন এটাতে কোনো ডিকে লাইট পড়েনি, মানে এটা থেকে যখন কোনো কিছু স্টার্টই হয় নাই, তখন সর্বোচ্চ পরিমাণ কত ছিল? n নট। তখন n এর পরিমাণ কত ছিল? n নট। n এর পরিমাণ কত ছিল? n নট। যখন কোনো রকম ডিকে স্টার্ট হয়নি, এটার ভিতরে টোটালটা একই ছিল, সেটা হচ্ছে n নট। তখন কি ছিল? সময় ছিল কত? 0। সময় তখন স্টার্টই হয় নাই, কোনো সময় আমরা কাউন্ট করিনি। এরপর ধরলাম t সময় পরে, যখন টাইম ইজ ইকুয়াল টু t, একটা টাইম সময় পরে, তখন আমরা এখানকার কিছু পরিমাণ ডিকে করে ধরলাম সেটা পরিমাণ আসলো n ইজ ইকুয়াল টু n। এখান থেকে কিছুটা কমে n হলো। এখন যেহেতু এটা সব সময় কমতেছে সময় যাওয়ার সাথে সাথে, সেহেতু এটা একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন হয়ে গেল। এটা কি ইকুয়েশন হয়ে গেল? ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। তাহলে আমাদের দরকার হচ্ছে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। তাহলে দেখো এখানটা ডিফারেনশিয়াল চিহ্ন আছে d, এই d চিহ্নটাকে আমাকে উঠাই দিতে হবে। এখানেও দেখো একটা d চিহ্ন আছে। ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের d চিহ্নকে উঠাতে গেলে পারে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। কি করতে হয়? ইন্টিগ্রেশন। আর এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, dn n minus lambda dt, দুই পাশে আমি কি করলাম? ইন্টিগ্রেশন করলাম। তোমাদের শীটে লেখা আছে কি কি করতেছি, ইন্টিগ্রেশন করলাম। এখন ইন্টিগ্রেশন করলে দেখো একটা লোয়ার লিমিট হয়, একটা আপার লিমিট হয়, একটা লোয়ার লিমিট, একটা আপার লিমিট। বুঝতে পারছো? আচ্ছা, এই টাইমের ইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাটমস এর, নাম্বার অফ রেডিয়েশন যে ইগোর পার্টিকেল আছে সে পার্টিকেলের ইন্টিগ্রেশন। যখন এটা টাইম, যেহেতু যখন টাইম ইজ ইকুয়াল টু যখন 0 ছিল, টাইম যখন ধরো আপার মানে হচ্ছে বেশি ভ্যালুটা উপরে বসবে,
লোয়ার ভ্যালু মানে হচ্ছে যেটা হচ্ছে নিচে বসবে। এখন দেখো যখন সময় যখন শূন্য সেটাই হচ্ছে ছোট ধরা হয়, কারণ এখানে সময়ের সাথে সাথে এটা কমছে। তাই সময় যখন শূন্য ছিল তখন আমার এই n এর পরিমাণ কত ছিল, n নট, তাহলে n নট। আর সময় যখন আমি ধরলাম হচ্ছে একটা সময় t, তখন n এর পরিমাণ কত ছিল, n। এইটুকু কি কেউ বুঝতে পারছো? কারো কোশ্চেন থাকলে বলো, এইটুকু নিয়ে কারো কোশ্চেন থাকলে বলো। স্যার এই কোশ্চেনটা আবার একটু রিপিট করেন। কোনটা, এই ইকুয়েশন? জি স্যার। দাঁড়াও দাঁড়াও, এইটুকু আলাদা। এইটুকু তো তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে রেডিয়েশন ইকুয়েশন, ডিকে ইকুয়েশন। এখন এখানে আমি চাই এই ডিফারেন্সিয়াল এই ডি চিহ্নটা উঠিয়ে দিতে। ইন্টিগ্রেশন থাকে না, তাহলে আমি এইগুলোকে উঠাই দিতে চাই। এদিকে ডিফারেন্সিয়েশনকে যদি উঠাই দিতে হয় তাহলে ইন্টিগ্রেশন করতে হয়। তাই আমি দুই পাশে কি করলাম, ইন্টিগ্রেশন করলাম। আর ইন্টিগ্রেশনের দুইটা লিমিট থাকে, একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে কি আপার লিমিট, এটা আমরা সবাই জানি। তাই লোয়ার লিমিট কিভাবে নির্ণয় করতে হয়, যখন সময় যখন শূন্য ছিল তখন কোনো প্রকার ডিকে হয়নি। যখন সময় শূন্য ছিল মানে কোনো প্রকার কোনো কিছু এসে ওকে আঘাত করেনি, তখন থেকে আমরা সময় কাউন্ট করিনি। যখন আঘাত করবে তখন থেকে আমরা সময় কাউন্ট করব। অর্থাৎ আমি প্রথম ধরলাম যখন টাইমটা হচ্ছে শূন্য, তখন কোনো কিছু এসে একে আঘাত করেনি, এখান থেকে কোনো কিছু ডিকে করবে না, তাহলে সময় হচ্ছে শূন্য। তাহলে আগের যে পরিমাণ ছিল টোটাল অ্যামাউন্ট যা ছিল তাই থেকে যাবে n নট, আগে টোটাল অ্যামাউন্ট। আর যখন ধরলাম কিছুক্ষণ সময়, সেই কিছু সময়টা ধরছি হচ্ছে t, তাহলে এই সময় এসে আমি এইখান থেকে কিছু কম পাবো, ধরলাম সেই সময়টা সেটা ধরলাম n এর সমান ধরলাম, মানে কি n পরিমাণ কমে গেল, n পরিমাণ অবশিষ্ট আছে। বুঝতে পারছো এতটুকু? ওকে, তাই এটা লোয়ার লিমিট। তো এখানে t যখন ছোট, t ছোট, এইটি তো নিশ্চয়ই বড়, এইটি তো ছোট শূন্য, তাহলে এইটি যখন ছিল তখন টোটাল অ্যামাউন্ট কত ছিল, এই যে অ্যামাউন্টের পরিমাণ টোটাল অ্যামাউন্ট n নট। আর t যখন কোন সময় ছিল সেই t সময়ে আমি যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে n, এই যে n। এখন বলো বুঝছো কি বুঝছো না? বুঝছি স্যার। আচ্ছা ওকে, তাহলে এর পরবর্তীতে আমি যাই। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে যাচ্ছি। এই ইকুয়েশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসে হচ্ছে লন n, কি পাওয়া যায়, লন n। উপর থেকে n, নিচে থেকে n নট, আর মাইনাস ল্যামডা সামনে চলে আসে, ডি ল্যামডা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সামনে চলে আসলো, এটা ডিটি, ডিটি কে করলে আসে কি, শুধুমাত্র টি আসে। ডিটি কে করলে কি আসে, শুধুমাত্র টি, যেখানে হচ্ছে t is equal to t, t is equal to 0। এগুলো হচ্ছে লিমিট। আমরা এই লিমিট সমান আমরা জানি, এই লিমিট প্রথমে বসবে, এই n টা এর ভিতরে বসবে, বিয়োগ এই n এর ভিতরে বসবে, তাহলে আমরা লিখতে পারি ln n মাইনাস ln n নট। ইকুয়াল টু লিখতে পারি আমরা ল্যামডা t মাইনাস 0, ভ্যালু বসাইছি, এখন t বসাইছি বিয়োগ এই টির ভ্যালু 0 বসলো, তাহলে কি লিখতে পারি, ln n মাইনাস ln n নট ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা, ল্যামডা t, ল্যামডা t। তাহলে আমরা জানি ln যদি বিয়োগ হয় তাহলে সেটাকে কি আকারে লেখা যায়, ভাগ আকারে লেখা যায়। তাহলে ভাগ লিখি, ln n বাই n নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা t। এই ln কে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে কি আসে, ln ওই পাশে চলে গেলে ln কে যদি ইনভার্স করা হয়, এই দেখো ln 1 বাই যদি ln লেখা হয় তাহলে এটা মানে হচ্ছে এক্সপোনেন্ট বোঝানো হয়, এটা মানে কি বোঝানো হয়, এক্সপোনেনশিয়াল বোঝানো হয়। তাহলে ln টা এই পাশে চলে যাবে, তাহলে কি হলো, এক্সপোনেন্ট হয়ে গেল। এই যে এক্সপোনেন্ট সবগুলো পাওয়ার হয়ে যায়, এক্সপোনেন্টের উপরে
সবকিছু পাওয়ার হয়ে যায়। তোমরা ক্যালকুলেটরে দেখো এক্সপোনেন্টের উপরে যা লিখবা সেটা পাওয়ার। তাহলে কি হলো, এই পাশে এটা পাঠিয়ে দিই এবার, n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশন। আমরা যে টপিকটা পড়বো এবার হচ্ছে সেটা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ, হাফ লাইফের মানে হচ্ছে অর্ধজীবন বা অর্ধায়ু। এটা হচ্ছে লাস্ট টপিক। সবাই দেখো